আমরা এখন আমাদের উপস্থাপন বলছে স্বাক্ষরের নয় ধারা, মনোযোগ দেন। একজন একটু বলেন স্বাক্ষরের নয় ধারা, ওখানে যেটা বলা রয়েছে যে বিচার্য বিষয় প্রাসঙ্গিক ঘটনার আবশ্যক ঘটনার উপস্থাপনের জন্য প্রাসঙ্গিক। এখানে আমরা এই নয় ধারা, এই যে বিচার্য বিষয়ের সাথে যে প্রাসঙ্গিক ঘটনার যে আবশ্যক কিছু ঘটনা থাকে, প্রাসঙ্গিক হিসেবে আমরা সেটা উপস্থাপিত করব। আমরা এটা, একজন আমাকে বলেন, এই যে আমরা ইয়েতে করি, কি বলে, যে বলি না, দায়িত্ব সম্পাদন করি, কার্যক্রম করি, আমাদের যে খাতাপত্র বিভিন্ন জায়গায় উপস্থাপন হয়, দলিলাদি উপস্থাপন হয়, আমরা কি করি বিভিন্ন ব্যাখ্যা বা বিষয় বিশ্লেষণ করার জন্য, উপস্থাপনা করার জন্য এগুলো আদালত প্রাসঙ্গিক হয়। একজন একজন বলেন তো এই নয় ধারাটা কোন কাজে লাগে, আমাকে একজন বলেন। স্বাক্ষরে নয় ধারাটা কোন কাজে লাগে, যারা একটু পুরাতন তারা বলবেন। স্যার এটা পারি না স্যার, অনেক আগে থেকে স্যার, আজকে ভালো করে শিখবো। আচ্ছা, একজন বলছে ভালো করে স্যার শিখবো, কোন আর কেউ? ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করতে নাকি? হ্যাঁ বলো বলো, হ্যাঁ রূপক হচ্ছে যেমন কোন একটা ঘটনার স্যার, ব্যাখ্যা। হ্যাঁ যেমন বলো। কোন ঘটনার ব্যাখ্যা স্যার একটা বিশ্লেষণ। দলিল, যেমন একটা দলিল উপস্থাপন করতে হবে, এরকম আর কি বিষয় স্যার। আচ্ছা গুড, হলো। তারপর আরেকজন রূপঙ্কর বলো। ঘটনার ব্যাখ্যা স্যার বিশ্লেষণ প্রাসঙ্গিক এগুলো একজন বলল, নাকি স্যার? রূপঙ্কর সবাই স্টপ থাকেন। রূপঙ্কর বলল যে ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ প্রাসঙ্গিক। এখানে কিন্তু কোনো আচরণ বা কোনো কিছু, ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ, ঘটনার ব্যাখ্যা। মেন বইটা ভালো করে পড়বেন আপনারা, খুবই রিকোয়েস্ট করবো, ওখানে যে কথাগুলো রয়েছে খুব সুন্দর করে পড়বেন, এটা আমি রিকোয়েস্ট করলাম আপনারা। যে নয় ধারার যে বিষয়টা রয়েছে এটা পড়বেন। আমি একটা উদাহরণ দেই। কোনো এখানে রূপঙ্করের, রূপঙ্কর ডিউটিতে থাকে, রূপঙ্কর তার ছেলে মেয়ে, তার ছেলে, তার মেয়ে বাড়িতে অবস্থান করে, কোনো কোনো সন্ত্রাসীরা তার বাড়িতে আক্রমণ করে। তো যে কোনো ভাবে তারা পুরো প্রস্তুতি নিয়ে ওই বাসায় প্রবেশ করে। আর প্রবেশ করার পরে রাতের বেলায় সে ডিউটিতে থাকে, কিন্তু তাদের অজ্ঞাতেই তারা যে কোনো ভাবে তারা গ্রিল কেটে ওই বাড়িতে প্রবেশ করে। প্রবেশ করার পর আহ, প্রথম যে দুই বেটে ছিল, এক তার মায়ের সাথে, ছেলেটা ছিল আলাদা রুমে, আর মেয়েটা ছিল তার মায়ের সাথে। তো যাই হোক, যখন তারা প্রবেশ করে, তারা যখন ছেলেটা, মেয়েটা চিৎকার দিয়ে উঠে যে কে প্রবেশ করছে, মা লাফ দিয়ে উঠে, তাদের উপস্থিতি টের পেয়ে তখন ছেলেটা, ওই ছেলেটা লাফ দেয়, কিন্তু ভয়ে সে কি করে, সে একটা ফ্রিজের কোন একটা আড়ালে সে পলায় থাকে। এই সুযোগে ওই সন্ত্রাসীরা বা যে পাঁচজন, দুই তিনজন আসছিল, তাদেরকে ওই একটা বাচ্চা আর তার মাকে তাকে সেখানে আহ মানে শেষ করে দেয়। এখন সে ছেলেটা কিন্তু সে ভয়ে খুব মানে সেন্সলেস এর মতো হয়ে গেল, কিন্তু তার আগে দেখে নাই তার একটা ছেলে কিন্তু ওখানে পালাইছিল। তো এই যে পরবর্তীতে সকালবেলা আমাদের রূপঙ্কর আসলো, এসে দেখে এরকম একটা ইনসিডেন্ট, সে তো আর মাথা, সেও স্ট্রোক করে ফেলছে। পরবর্তীতে এটা জানাজানি হয়, মিডিয়া আসে, থানা অফিসার, সিআইডি, টিভি বসে। এখন এই যে মামলাটার, এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম, মামলাটা ডিটেক্ট করার জন্য, মামলাটাকে, আসামিকে ডিটেক্ট করার জন্য অনেক অনেকগুলো আমাদের প্রযুক্তি সহায়তা, অনেক কিছুই আছে আমাদের কার্যক্রমে। বাট এই আপনারা বলেন সাক্ষ্য আইনে আমরা কোন ধারা বলে, আমরা কিন্তু এই যে ছয় ধারা পড়লাম, ওরা যে এটা করে গেছে, একই কার্যের অংশ কোনো কিছু করছে কিনা এখানে আমরা পাইছি কিনা, সাত ধারার অবস্থান আছে কিনা, ওখানে তাদেরকে মারার পর আলামত গুলো তো পড়ে আছে, তাদের যে রেখে যাওয়া কিছু কিছু সবসময় রাখবেন। এই আসামিরা যাই কিছু করে, আসামি কোনো একটা ঘটনাস্থলে কোনো কিছু যদি করে, তার কিছু না কিছু ফেলে রেখে যাবে। এটা হচ্ছে একটা, মানে বলা হয় কলিং কার্ড বলা হয় ভাষায়, যে তারা কিছু ফেলে যাবে, কোন একটা বিষয় আলামত এমন একটা ফেলে যাবে যে তারা ঘটনার সময় তারা পড়বে, একটা এভিডেন্স বা একটা কোনো কিছু পাবে। তো যাই হোক, ওগুলা এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে আমরা আলাদা, সাদ্দারের সাথে আমরা যা যাবো ওগুলো আমরা এভিডেন্স নিবো, সেগুলো পরীক্ষা করবো, অনেক কিছু আছে। এখন মামলাটা ডিটেক্ট করার জন্য, শনাক্ত করার জন্য, বাট একটা ছেলেই শুধু বেঁচে আছে, একটা ছেলে, যে রমঙ্গরের একটা ছেলে ওখানে বেঁচে আছে। এখন ছেলেটার বয়স হচ্ছে, সে শিশু এখন, সে তো ভয়ে কিছু বলতে পারতেছে না, কিন্তু তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে দেখছে যে এরকম। এখন পুলিশ তদন্ত শুরু করে দিছে, সিসি ফুটেজ এবং সিডিআর প্রযুক্তি যা যা আছে শুরু করে দিছে। এরই মধ্যে বিকালবেলা ঠিক ইনশাল্লাহ তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। মামলাটা রুজু হয়, যে রূপঙ্কর বাদী হয়ে মামলা দেয়, তিনজনকে অ্যারেস্ট করা হলো। এখন আপনারা বলেন সাক্ষ্য আইনের, যে আপনারা একটু বলেন ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ প্রাসঙ্গিক দলিল টলিল বিভিন্ন কিছু এই নয় ধারা দিয়ে পড়ে, পরীক্ষা প্রশ্ন আসছিল একটা, যে এখন আপনার স্বাক্ষরে কোন ধারা দিয়ে আপনি এটা ডিটেক্ট করবেন, স্বাক্ষরের বলেন পুরাতন যারা আছে, কে বলতে পারেন? 64 দ্বারা নাকি স্যার? হলো না। আর কেউ সাক্ষ্য আইনের কে বলতে পারবেন? সিসি ফুটেজ স্টুডিও দেখলাম, সিসি ফুটেজ স্টুডিও কে বলতে পারবেন? পুরাতন কেউ না বললে আগাবো। 65 খ নাকি? না না, কোনোটাই হবে না, কেউ পারবেন? সময় নেবেন না, না বললে ওকে নয় থাক। হবে। একজন বলে নয়, নয় ব্যাখ্যা দিতে পারবেন, নয় কেন?
এই ঘটনা তো প্রাসঙ্গিক ঘটনা স্যার। ঘটনা তো সবই প্রাসঙ্গিক ঘটনা। আমরা যা পড়ে আসলাম এখানে বিচার 205 সবই তো প্রাসঙ্গিক, 6 থেকে 55 প্রাসঙ্গিক, বাট উপস্থাপন 9-10টা করছে ওই ছেলেটা, স্যার ছোট হ্যাঁ। শিশুটা যে কম বেশি উপস্থাপন করছে। ও তো কোনো উপস্থাপন করে নাই, ও কি ও শিশু, ও কি ও মামলা করছে, হয়েছে ব্যাখ্যা, ও কি ওখানে কি এর সাথে কানেক্টেড কি? সিসি ক্যামেরা আছে স্যার, এই জন্য নাকি স্যার? না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি একটু আন্ডারস্ট্যান্ডিং করে। আর বিষয়টা আর হচ্ছে হবে মনে হচ্ছে। না হবে না, না এখন ছবি দেখেন, এখন একটু দেখেন, একটু আসেন, এখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দুইজন আসামিকে অ্যারেস্ট করা হলো, আপনারা একটু দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইজন আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে। এই রূপঙ্করের ছেলে, তাকে সামনে আনা হয়েছে। এই সাসপেক্ট যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ঘটনার সাথে সন্দিগ্ধ, তো এই সন্দিগ্ধ যখন অ্যারেস্ট করা হলো তখন তাদেরকে বলো, বাবা তুমি এদেরকে চিনো? সে বলল, হ্যাঁ বাবা, রাতে এরাই এসেছিল। এই যে শনাক্তকরণ করে ফেললো, আইডেন্টিফিকেশন করে ফেললো, দিস ইজ আইডেন্টিফিকেশন। দেখার সাথে সাথে আইডেন্টিফাই করলো, তাহলে পুলিশ কি করবে? পুলিশ টেস্ট অফ আইডেন্টিফিকেশন করবে। পুলিশ কি করবে? যদি সন্দেহভাজন যাদেরকে আছে, জেল প্যারেড যেটা হয়, টিআই প্যারেড, যে টিআই প্যারেড বলি না আমরা, টিআইপি, টেস্ট অফ আইডেন্টিফিকেশন অফ প্যারেড, ভেরি ভেরি স্যার ইম্পর্টেন্ট। এই যে টিআই প্যারেডটা 282 তাকে নিয়ে যাওয়া হলো, যে বাবা বলো তো এদেরকে সন্দেহ আছে, তুমি এদেরকে চিনো? যখনই বলে ফেলবে, তার দেওয়া তথ্য না, সে যখনই কোনো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করবে বা নির্ণয় করবে, এটাই হচ্ছে সাক্ষ্যের 9 ধারা। আপনার বের বইয়ে পড়বেন, ব্যক্তি শনাক্তকরণ। খালি তো ওই যে ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে চালাই যান হেডলাইন দিয়ে। আপনারা তো আপনাদের তো প্যারেডের সাক্ষ্যগত মূল্য। হচ্ছে আপনাদের তো মানে কাপড় তোলা করার অভ্যাস নাই, মানে ভাষাটা খারাপ শোনা যায়, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে বই পাতা পাতা উল্টাতে অভ্যাস নাই, পেজ নিচে নামানোর অভ্যাস নাই, উদাহরণ পড়েন না। হ্যাঁ, এই জন্য বলি আপনার উদাহরণগুলো পড়বেন, ভিতরে কি বলা আছে পড়বেন, তাহলে আপনার কাজে দিবে। তাহলে কি হলো, এখন আমরা শিখলাম যে বিচার্য বিষয় কিংবা প্রাসঙ্গিক বিষয়ে কি করবে? প্রমাণ, সমর্থন, অসমর্থন, যে বিষয়ের প্রয়োজন সেগুলো প্রাসঙ্গিক। ব্যক্তি যেটা বলছে পার্সন বা বস্তু কে কি করবে? আইডেন্টিফিকেশন করবে, ডিটেক্ট করবে, শনাক্ত করতে, বা তাদের স্থান নির্ণয় করবে। সম্পর্ক নির্ণয় করতে যে সমস্ত বিষয়ের প্রয়োজন তা আদালত প্রাসঙ্গিক। তাহলে আমার মনে হয় এই যে এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে, আশা করি এই ছবি দিয়ে আপনারা মোটামুটি ক্লিয়ার বুঝে ফেলছেন, আর কোনো কিছু বুঝার নাই। কারো কিছু বিষয় জানার আছে? বুঝতে পারছেন এখন, না বুঝেন নাই? 9 ধারাটা বুঝছেন? একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। বুঝতে পারছি। আমি তো আপনাদের মোটামুটি চেষ্টা করি, আমি এগুলো তো আপনাদের এখনো দেখাই না। মোটামুটি সাক্ষ্য আইনটা আরো খুব চমৎকার করে ডিজাইন করা হয়েছে। এখন আপনারা দেখলেই তো বলবেন, স্যার দেন, স্যার চিত্র সহ দেন, সব চাবেন, দোকানপাটে যা আছে সব দেন, আপনারা দোকান সাজান, মানে কত নিবেন নেন, আপনারা নিয়েন, সমস্যা নাই। পুরা এখানে লিঙ্কটা দিয়ে তুমি আইসি স্টাডি করবেন ইনশাল্লাহ। কি বলে জুবায়ের? অবশ্যই স্যার, আমাদের উদ্দেশ্য সবাই পার হয়ে যাওয়া স্যার। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তত কঠিন হবে স্যার, সহজ হয়ে বুঝে গেছি স্যার। আমি তো অল্পতেই আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইদিকে হলো আচ্ছা। হ্যাঁ, এখন আসেন, এখন একটা ধারা প্যাচ লাগবে,